রিয়াল মাদ্রিদের আসলে ডিফেন্সিভ মিডফিল্ডারের একটা অভাব, সেটা কিন্তু আমরা অনেক দিন ধরেই দেখে আসছিলাম। ক্যাসেমিরো চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ মিডফিল্ডারের যে একটা শূন্যতা আসছিল, এটা কিন্তু এখনো পর্যন্ত কেউ পূরণ করতে পারে নাই। একটা প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডারের অভাব কিন্তু বুক করতেছিল রিয়াল লাস্ট কিছু বছর ধরে, যদিও বা তারা গত সিজনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। এটা কিন্তু আসলে কার্লোস আনচেলোত্তির ক্রেডিট বলা যেতেই পারে, কারণ এই ধরনের একটা দল নিয়ে ওয়াফা চ্যাম্পিয়ন্স লিগ জিতা, এটা আসলে কোচেরই ট্যাটিক্সের উপরে ভরসা করে দলটা ততদূর পর্যন্ত গেল, এটা বিশ্বাস করতেই হবে। কারণ আমরা একটা জিনিস দেখলাম, রিয়াল মাদ্রিদের লাস্ট যেই ডিফেন্সিভ মিডফিল্ডারটা ছিল, এটা হচ্ছে ক্যাসেমিরো। ক্যাসেমিরো যখন ম্যানচেস্টার ইউনাইটেড মধ্যে চলে যায়, ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ার পরে ক্যাসেমিরো যে শূন্যতা রিয়াল মাদ্রিদের মধ্যে বানিয়ে গিয়েছিল, এটা কিন্তু কেউ পূরণ করতে পারে নাই। এটা ব্যাক আপ হিসেবে লোকা মদ্রিচ অনেক ট্রাই করেছিল, টনি ক্রুস অনেক ট্রাই করেছিল, বালভার্দে অনেক ট্রাই করেছিল, জোর্ড বেলিংহামও কিছু সময় এসে ট্রাই করেছিল, কিন্তু কিছু সময় তিনি সাকসেসফুলভাবে ব্যাপারটাকে লিড করেছিলেন, কিন্তু এর পরবর্তীতে বেলিংহাম ভাইয়া কিন্তু এটা আর লিড করতে পারে নাই। কিন্তু গত সিজনে বেলিংহাম যে ধরনের ফর্মের মধ্যে ছিল, এই সিজন কিন্তু বেলিংহাম সেই ধরনের ফর্মের মধ্যে ছিল না, এবং এবং আমরা তাকে নিয়ে কঠোর সমালোচনা করলাম। বেলিংহামকে মিডফিল্ডারের রোল থেকে তাকে অ্যাটাকিং মিডফিল্ডার বানিয়ে দেওয়ার পরে এখন তার তার যেই রিয়েল পারফরমেন্স, ওই পারফরমেন্সের মধ্যে একটা কিন্তু দারুণ দারুণ একটা মানে শূন্যতা আসছে, সেটা আমরা লক্ষ্য করতেই পারতেছি। তাহলে একটা জিনিস বলি, এটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের অবকাঠামো বা তাদের দলের বর্তমান যে কন্ডিশন, এটা নিয়ে আসলে আলোচনা করছি। রিয়াল মাদ্রিদের দলটার মধ্যে অবশ্যই ভালো প্লেয়ার আছে, অ্যাটাকিং লাইনেও আছে, ডিফেন্সিভ লাইনের মধ্যেও মোটামুটি ভালো প্লেয়ার আছে, কিন্তু মিডফিল্ডার লাইনটাকে কন্ট্রোল করার মতন ওই ধরনের এক্সপেরিয়েন্স বা ওই ধরনের মেন্টালিটি নিয়ে একটা মিডফিল্ডারকে লিড করবে, ওই ধরনের আর কোনো খেলোয়াড় নাই। লোকা মাদ্রিদ রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেছে, এবং আপনার যে টনি ক্রুস চলে গেছে, ক্যাসামিরো চলে গেছে, যেই যেই থ্রুটা ছিল তাদের আইকনিক থ্রুটা, ওইখান থেকে চলে যাইতে যাইতে এখন পর্যন্ত আর কেউ অবশিষ্ট নেই, সবাই কিন্তু এখন চলে গেছে। তাহলে লোকা মাদ্রিদ ভাইয়া অনেক দিন ধরে ট্রাই করছিল যে রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করে যাওয়া নিজের মতন করে, কিন্তু সে ট্রাই করেই ছিল, সে ডিফেন্ডারের মতন করে এত ডিফেন্সিভ এত নিচে নেমে মানে রিয়াল মাদ্রিদকে লিড করতো, যেটা আসলে তার কেরিয়ারে হয়তো বা লাস্ট 2 বছর রিয়াল মাদ্রিদের হয়ে যে খেলাটা তিনি খেললেন, এটা আসলে স্যাক্রিফাইস বলা যেতেই পারে। কিন্তু জেনুইন পজিশনে না খেলে সে ডিফেন্সিভ মিডফিল্ডারের রোল প্লে করে দলকে সে আসলে প্লে মেকারের রোল বলেন বা ডিফেন্সিভ অ্যাওয়ারনেস যেটা বলেন, এটাকে তিনি এনে দিয়েছিলেন দলের জন্য, এবং কোচ হয়তো বা তাকে সেভাবে করে ব্যবহার করেছেন তার মনের অজান্তে। কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার দলের কত বড় প্রয়োজন, সেটা কিন্তু আমরা সবাই জানি। আপনি দেখেন যে বার্সেলোনার মধ্যে প্যাদ্রি যেভাবে করে মিডফিল্ডারের লাইনটাকে কন্ট্রোল করে, এবং প্যাদ্রির অবর্তমানে যেভাবে ডিয়ং লাইনটাকে কন্ট্রোল করে, রিয়াল মাদ্রিদে সেভাবে প্রপারলি কন্ট্রোল করার মতন কোনো খেলোয়াড় নাই। হয়তো বা বার্সেলোনার মধ্যে প্যাদ্রির অবর্তমানে ডিয়ং আছে, ডিয়ংয়ের অবর্তমানে প্যাদ্রি আছে, দুইজনের মধ্যে একটা কেমিস্ট্রি, এবং তার পরবর্তীতে কিন্তু সেখানে গাবি এসে এখানে কিন্তু একটা জমজমাট পরিবেশ তৈরি করে। কিন্তু রিয়াল মাদ্রিদে আপনি দেখেন জোর্ড বেলিংহাম, তারপর চুয়ামিনি, এর পরবর্তীতে আর্দা গোলার এখন তিনি খেলতেছেন, অ্যাটাকিং মিডফিল্ডার রোলেও খেলে থাকেন, রাইটিংও খেলে থাকেন, কিন্তু সে রিয়েল কোন পজিশনে খেলতেছে এটা কোনো আগা নাই, কোনো ধরনের কোনো মাথা নাই। এবং রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত এখনও পর্যন্ত রিয়ালের যে শূন্যতা, এটা হচ্ছে যে ডিফেন্সিভ মিডফিল্ডার রোল। ক্যাসামিরো এমন এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল রিয়াল মাদ্রিদের, সে যখন চলে গেল রিয়ালের, তখন ডিফেন্সিভ মিডফিল্ড বলেন বা বা মিডফিল্ডারের যে একটা অবকাঠামো বলেন, এটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। এটাকে আসলে কোনো না কোনোভাবেই নিয়ন্ত্রণ করেছিল যে লোকা মাদ্রিদ আর আপনার টনি ক্রুজ কিন্তু যথেষ্ট ট্রাই করেছিলেন। রিয়াল মাদ্রিদের গত সিজনে ইউসিএল জিতানোর সব থেকে বড় ভূমিকা কিন্তু টনি ক্রুজের ছিল, এটা কি অস্বীকার করতে পারবে না। কিন্তু যে বিটটা রোদ্রি করেছিল, রোদ্রির জন্য 100 মিলিয়ন বিট যেটা রিয়াল মাদ্রিদ করেছে, সেটা ম্যান সিটি ইতিমধ্যে রিজেক্ট করে দিল। আসলে রোদ্রি যদি রিয়াল মাদ্রিদের হয়ে খেলে, তাহলে রিয়াল মাদ্রিদ দলটাকে আটকানোর মতন আসলে সাধ্য কারোই থাকবে না ভাই।
রিয়াল মাদ্রিদে যদি রদ্রি কোনোভাবে এসে যেত, রদ্রির মতন একটা খেলোয়াড় যে কিনা ওয়েল ব্যালেন্সড এবং হিউজ এক্সপিরিয়েন্স এবং রাইট নাও ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার, তাকে তো আনডাউটভাবে তার আশেপাশে কেউ নাই। এবং দলের ক্রুশিয়াল মোমেন্টে তার কাছ থেকে যে পারফরমেন্সটা আমরা দেখি, এটা আসলে জাস্ট অবিশ্বাস্য। এবং হয়তোবা রিয়ালের দুর্ভাগ্য বলা যেতে পারে যে রদ্রি রিয়াল মাদ্রিদের হয়ে আসে না বা অফারটা রিজেক্ট হলো। এবং ম্যান সিটি কখনোই চাইবে না রদ্রির মতন একটা ডিফেন্সিভ মিডফিল্ডার এবং দলের প্রয়োজনে সে যে গোলগুলা করে থাকেন এগুলো জাস্ট অবিশ্বাস্য। এরকম হাজার হাজার মানে প্রুফ আছে যে রিয়াল ম্যান সিটির ক্রাইসিস মোমেন্টে রদ্রি ম্যান সিটিকে উদ্ধার করেছে। এই ধরনের একটা ডিফেন্সিভ মিডফিল্ডারকে তারা কখনোই চাইবে না যে হারাতে। ইতিমধ্যেই সেখান থেকে বেশ কয়েকটা প্লেয়ার তাদের দল ছেড়ে চলে গেল, ওইখান থেকে কিন্তু রদ্রিকে কখনোই চাইবে না। এবং রাইট নাও ম্যান সিটির এখনো পর্যন্ত টপ প্লেয়ার যদি কাউন্ট করা হয় সেখানে কিন্তু রদ্রি একজন। তো রিয়াল মাদ্রিদের আসলে কি করতে হবে? রিয়াল মাদ্রিদের যে ব্যাপারটা আমরা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের চুয়ামিনি এবং বালবার্দে যে দুইটা কম্বাইন করে তারা মিডফিল্ডারের পজিশন প্লে করে থাকেন, তাদের যেই মানে মেন্টালিটি, তারা সবসময় অ্যাটাকিং মেন্টালিটি নিয়ে থাকে, তাদের আসলে ডিফেন্সিভ কোনো মেন্টালিটি নেই। রিয়াল মাদ্রিদের এই জায়গার মধ্যে একটা বড় শূন্যতা যে ডিফেন্সিভ এবং ডিফেন্সে সহায়তা করার মতন একটা মিডফিল্ডার, মানে ডিফেন্সিভ মিডফিল্ডার রোল প্লে করতে পারে মতন প্রপারলি, সেরকম একটা খেলোয়াড়ের শূন্যতা আছে। ওই খেলোয়াড় যদি তারা যদি না পায় তাহলে 25-26 সিজনের মধ্যে কিন্তু রিয়াল আরও একটা সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে, এটা আমরা বলতেই পারি। এটা কিন্তু অবিশ্বাস করার কোনো কিছুই নাই। খুব সম্ভবত রিয়াল সেটা নিয়ে কাজ করবে। আপনার আসলে চিন্তাধারার মধ্যে যে রিয়াল মাদ্রিদ কি করতে পারে, এটা আমরা ট্রান্সফার মার্কেটে আরও কিছু সময় আছে, এটার জন্য ওয়েট করব। এবং বার্সেলোনার হয়ে অফিসিয়াল নিউজ, রাশফোর্ড কিন্তু এখন বার্সেলোনার এখন অফিসিয়াল খেলোয়াড়। এবং হেয়ার উই গো বার্সেলোনা, রাশফোর্ড ইতিমধ্যেই একটা মানে ভিডিও বার্তা দিল, আই এম রাইট নাও বার্সেলোনা, এবং ইটস অফিসিয়াল। এটা আসলে মানে খুব ক্রেজি মুভমেন্ট নিয়ে কিন্তু সে ভিডিওটা বানাইছে এবং বার্সেলোনা ফ্যানদের জন্য এই জিনিসটা অনেক স্বস্তির। এবং ক্লাব ট্রান্সফার মার্কেটের মধ্যে সব থেকে বড় বাজিটা যারা খেলতে সেটা হচ্ছে লিভারপুল অগণিত খেলোয়াড়কে তারা আসলে সাইনিং করাচ্ছে। এটা নিয়েও আসলে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু আমরা তেমন লিভারপুল নিয়ে আলোচনা সমালোচনা করবো না। তবে ট্রান্সফার মার্কেট সব থেকে বেশি প্লেয়ার নিয়ে মাথা গোনা এটা হচ্ছে লিভারপুল এবং আর্সেনাল। তারা কিন্তু প্লেয়ারের পিছনে লেগেই আছে, দেখা যাক তারা 25-26 সিজনের মধ্যে কি করে। বার্সেলোনার সাইনিং হয়তো বা বিগ কোনো সাইনিং নাই, কিন্তু বার্সেলোনা খুব হিসাব নিকাশ করে কিন্তু ট্রান্সফার মার্কেটে আগাচ্ছে। এবং এখানে সব থেকে বড় চালাকির যে কাজটা সেটা হচ্ছে বার্সেলোনা প্লেয়ার যেগুলো আছে এগুলোকে কন্ট্রাক্ট রিনিউ করাইছে এবং এগুলোকে 5-6 বছর 7 বছরের মধ্যেই কিন্তু কন্ট্রাক্ট রিনিউ করিয়ে দলের সাথে তাদের চুক্তি নবায়ন করেছে। এই জিনিসটা কিন্তু বার্সেলোনা দলটার জন্য আসলে স্বস্তির। পরবর্তীতে কোনো প্লেয়ার যদি চলে যেতে চায় তাহলে তাকে কিন্তু অনেক বড় মার্জিনের একটা মানে পেমেন্ট গুনতে হবে, সেটা আসলে বার্সেলোনার জন্য স্বস্তির। এবং লম্বা চুক্তিতে কিন্তু বার্সেলোনার খেলোয়াড়রা দলের মধ্যে থাকছে অলমোস্ট 31-32 এই ধরনের একটা গ্রাফ কিন্তু বার্সেলোনার প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে আসছে। এই ট্রান্সফার মার্কেটের মধ্যে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা কম্পারিজন যদি করা হয় সেখানে হয়তো বা বার্সেলোনা পিছিয়ে আছে। তবে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে বার্সেলোনা তাদের ইয়ংস্টার যে খেলোয়াড়গুলো আছে সেগুলোকে যেভাবে করে দলের সাথে চুক্তি নবায়ন করেছে সেভাবে রিয়াল মাদ্রিদ হয়তো বা পারে না, যদিও বা তারা নতুন খেলোয়াড়কে সাইনিং করেছে। আপনারা আসলে কি মতামত সেটা আসলে জানাবেন যে রিয়াল মাদ্রিদ সাকসেসফুলি জার্নি স্টার্ট করবে নাকি সাকসেসফুলি একটা সিজন শেষ করবে 25-26 নাকি বার্সেলোনা শেষ করবে? কি হয় আপনার চিন্তা ভাবনার মধ্যে কি আসে সেটা আসলে জানাবেন।